বৃহস্পতিবার বিকেলে হঠাৎই বিনা প্ল্যানিংয়ে আমি আর মা চলে গেছিলাম বড়মার মন্দিরে। অ্যাকচুয়ালি মায়ের মাসি এবং মেসো এসেছিল বড়মার মন্দিরে পুজো দিতে, আর তারা আমাদেরকে ফোন করে ডাকলো যে এত কাছে যখন এসেছি একবার দেখা করে যা। আর আমাদেরও অনেক দিন দেখা হয়নি, তো ভাবলাম দেখা করেই আসি। তো তাড়াহুড়ো করে আমি আর মা চলে গেছিলাম। আমরা যেতে যেতে তাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তো আমি মাকে বললাম, এসেছি যখন চলো একবার মায়ের দর্শন অন্তত করে যাই। সত্যি বলতে বড় মা যে কাকে কখন কিভাবে ডেকে নেবে সেটা শুধু বড় মাই জানে। তোমাদেরকে একটা জিনিস আমি সাজেস্ট করতে পারি, বড়মার মন্দিরে যারা খুব শান্তিভাবে পুজো দিতে চাও তারা অবশ্যই বিকেলে এসো। সকালে প্রত্যেক দিন যে পরিমাণ ভিড়টা হয় সেটা কিন্তু বিকেলবেলা একদমই পাওয়া যায় না। এবং আমি সবাইকে বলবো তোমরা সোমবার, বুধবার এবং শুক্রবার দেখে যদি আসো তাহলে একটু ভিড়টা কমই পাবে। গেছিলাম সন্ধ্যে 6টার সময়, দেখতেই পাচ্ছ পুরোই ফাঁকা। আর এখন আরতি শুরু হচ্ছিল, কিন্তু আরতি দেখার টাইম আমাদের হাতে ছিল না, যেহেতু মায়ের মাসি এবং মেসো অর্থাৎ আমার দাদু দিদা তারা ফেরিঘাটে ওয়েট করছে আমাদের জন্য। আর আমার মায়ের এক্সাইটমেন্টটা খালি দেখো, মা তো দৌড়াচ্ছে কতক্ষণে মাসি মেসোকে দেখবে। আর এই যে তারা কি সুন্দর গঙ্গার শোভা দেখছে বসে বসে। আমরা যে গেছি পিছনে তারা কিন্তু জানেই না। তো এই এক যুগ পর দেখা হলে যা হয় আর কি, এখন প্রেমালাপ কোলাকুলি অনেক কিছুই চলবে। এবার তারা ভালো মতন গঙ্গার ধারে বসে পড়েছে সাংসারিক এবং পারিবারিক গল্প করতে। আর দাদু আমাকে ভিডিও করতে দেখে বলল, দেখ টুপি ছাড়া বেশি হ্যান্ডসাম লাগছে। আমি বললাম, না ওটা পরেই নাও, তোমার সাদা চুল আর দেখিও না। এই যে ঘাটটা তোমরা দেখছো নৈহাটি ফেরি ঘাট, এটাই কিন্তু ভাসান ঘাট। নৈহাটির সমস্ত ঠাকুরের ভাসান, ইভেন বড়মার ভাসানও এখানেই হয়। যারা বড়মার ভাসান দেখতে ইচ্ছুক তারা কালী পুজোর চতুর্থ দিনে ঠিক 4টের আগে এখানে চলে আসবে। 4টের সময় বড়মার ভাসান হয় এবং তারপর পরপর সমস্ত কালী ঠাকুরের ভাসান হয়। গঙ্গার ধারে এলেই আমার ভীষণ পুরনো স্মৃতিগুলো মনে পড়ে, কারণ কলেজ থেকে শুরু করে আমার কম্পিউটার পড়ার ব্যাচ সবই নৈহাটিতে ছিল। এবং তারপর আমরা প্রত্যেক দিনই সন্ধ্যেবেলা বন্ধুবান্ধব মিলে এইখানটায় আড্ডা দিতাম, চা খাওয়া আরও কত কী। আমার আবার কখনো কখনো মুড অফ হলে একা একাই গিয়ে নৈহাটি গঙ্গার ধারে বসে থাকতাম। তো চা খাওয়ার কথা মনে পড়তেই আমার মনে হলো এবার চা স্ন্যাক্স কিছু খাওয়া যাক। নৈহাটি ফেরিঘাটেতেই এখন অনেক দোকান বসে, তারই মধ্যে এই দাদু দিদির দোকানে আমি চলে গেলাম। দোকানের নাম মুখরোচক। এখানে অনেক ফিশ এবং চিকেন আইটেম রয়েছে। দিদা দাদু আবার চিকেন খায় না, যেহেতু তারা শ্রীগুরুর দীক্ষিত, সেই কারণে আমি ফিশ ফিঙ্গার নিয়ে নিয়েছিলাম 4 পিস, যার দাম ছিল পার পিস 35 টাকা। কিন্তু অনেস্টলি আমি কিন্তু সঠিক রিভিউই দেবো, যেহেতু আমি ফুড ব্লগার নই। আমার কিন্তু তেমন ভালো লাগেনি। এবার একটু ফটো তোলার পালা। গঙ্গার ধারে আমরা পজিশন দেখছিলাম কোনখানে বেশি আলো আছে, কোথায় ফটো ভালো উঠবে। তো ফটো তোলা শেষ হলে আমরা চলে এলাম মার্কেটে। মার্কেটে এখন সেল চলছে, কিন্তু আগের মতন ভিড় আর চোখে পড়ে না। একটা সময় ছিল আমরা দুর্গাপুজো হোক বা চৈত্র সেল, কেনাকাটি বলতে নৈহাটিই বুঝতাম স্প্ল্যানেডের পরে। এখন আর সেটা নেই, কারণ রাস্তা চওড়া হওয়াতে সেই মার্কেটটাই পুরোপুরি উঠে গেছে। উঠে একটি নতুন মার্কেট হয়েছে, গোপাল বসু মার্কেট, কিন্তু সেটা এখনও অনেকে জানে না এবং আগের মতন আর সেই রকম জাঁকজমকও নেই। আমি এখনও একটি কাকুর কাছে সেখানে জিনিস কিনি, তো সেই জন্য মাদেরকে সেলের মার্কেটে ঘুরতে বলে আমি চলে গেলাম সেখানে। দোকানটা হলো স্টেশন থেকে গঙ্গার দিকে যেতে এই যে ডান হাতে পড়বে পালগিনি মিউজিয়াম, ঠিক তার অপোজিটে একটা গলি চলে যাচ্ছে। এই গলিটা দিয়ে একটু হেঁটে গেলেই তোমরা পেয়ে যাবে এই যে এম বাজার, স্টাইল বাজার। এগুলো পেরিয়ে গেলেই তোমরা এই যে বড় বিল্ডিংটা দেখো, গেটের সামনে নামও লেখা রয়েছে গোপাল বসু মার্কেট। মার্কেটটা এখনো অবধি ইনকমপ্লিট। তো এখান থেকে সিঁড়ি দিয়ে তোমরা সোজা ভিতরে চলে যাবে, গেলেই দেখবে সিঁড়ি পাবে এবং ওপরে ওঠার জন্য লিফটও রয়েছে। তো আমি লিফটেই যাচ্ছি। এই যে দোকানটায় যাচ্ছি এটা হলো 2nd ফ্লোর অর্থাৎ 3 তলাতে। লিফট থেকে বেরিয়ে প্রথম যে রোটা এটা ছাড়িয়ে একটু এগিয়ে আসবে, পরের যে রোয়ে ফার্স্ট যে দোকানটা তোমাদের ডান হাতে পড়বে এটাই হলো পোদ্দার রেডিমেড সেন্টার। এখানে বাচ্চাদেরও জিনিস পাওয়া যায়। তো এখান থেকে একটা জিন্স একটা টপ কিনে আমি চলে গেলাম সোজা স্টাইল বাজারে। স্টাইল বাজারে দেখলাম ভালোই চৈত্র সেল চলছে, তো আমিও চটপট কিছু কেনাকাটি করে নিলাম। আমার কিন্তু শপিং করতে খুব একটা টাইম লাগে না, এই টোটাল শপিংটা করতে আমার মাত্র লেগেছিল 25 মিনিট। তারপর মায়েদের সঙ্গে মিট করে আমি তাদের নিয়ে গেলাম আমার প্রিয় দোকানে ফুচকা খাওয়াতে। এই যে দেখছো নৈহাটি স্টেশন, তার অপোজিটে এই যে সরকার কেক, ঠিক তার পাশের গলি দিয়ে তোমরা একটু সোজা এগিয়ে গেলেই এই যে রূপা বুক স্টলটা পাবে। তার পাশে দেখো একটা গলি চলে যাচ্ছে, এটা হলো রাজকেবিনের গলি। রাজকেবিনের ঠিক অপোজিটেই পাশাপাশি এই দুটো ফুচকার দোকান। আমি প্রথম দোকানটায় চলে গেছিলাম। আগে যখন টিউশন পড়তে যেতাম প্রতি সপ্তাহে অন্তত একবার আমাকে এই দোকানের দই ফুচকা খেতেই হতো। তোমাদেরকেও বলবো যখনই নৈহাটি আসবে
একবার অন্তত আমার কথা বিশ্বাস করে এই দোকানের দই ফুচকা খেয়েই দেখো। এই দোকানের দই ফুচকা খাওয়ার পরে আমার অন্তত আর কোনো দোকানের দই ফুচকা ভালো লাগে না। খুব সুন্দর করে দেখো প্লেট সাজিয়ে দেয়, 30 টাকা প্লেট। একদম এই যে দেখো রাজকেবিন, তার অপোজিটেই কিন্তু দোকানটা। ফুচকা পর্ব শেষ করে এবার চলে গেলাম এগুলো হজম করতে সোডার দোকানে। এই সোডার দোকানও আমার ভীষণ পছন্দের, অনেক দিনের পুরনো দোকান। আগে ছিল 6 টাকা 10 টাকা কাপ, এখন সেটা 10 টাকা 15 টাকা হয়ে গেছে। একদম নৈহাটি স্টেশনের অপোজিটেই দোকানটা। তো অনেক খাওয়া দাওয়া ঘোরাঘুরি হলো, এবার তো বাড়ি ফেরার পালা। আমি আর মা ফিরবো হালির শহরে, আর ছোটো দাদু ছোটো দিদা যাবে এয়ারপোর্ট 2.5 নম্বর গেটের কাছে। এই হলো আমার দিদা। তোমরাই বলো আমার মতন এরকম একটা হাতদামড়ির নাকি এরকম দিদা। এদিকে দাদু দিদার ট্রেনও চলে এলো। দাদু দিদাদেরকে অনেক রিকোয়েস্ট করেছিলাম আসার জন্য, কিন্তু দাদুর যেহেতু মর্নিং ডিউটি সেই কারণে আর আসতে পারেনি, আর সেই জন্যই মা আমি দৌড়িয়েছিলাম দেখা করতে। তো দাদু দিদাকে ট্রেনে তুলে দিলাম, আর ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়েও ছিল, তাই আমাদের গল্প আর শেষই হচ্ছিল না। সত্যি বলতে হঠাৎ করে এরকম কোনো প্ল্যানটাই কিন্তু খুব ভালোভাবে এনজয় করা যায়। যাই হোক, আমাদের কিন্তু এই 2 ঘন্টার দারুণ এনজয় হলো। এই ছিল আমাদের হঠাৎ করে বড়মা দর্শন। সবাই খুব ভালো থেকো। জয় বড়মা।